আমাদের আজকের মানে যেটা প্রিভিয়াস ক্লাস ছিল সেটাতে আমরা ডিসকাস করে নিয়েছি অলরেডি যে কোন কোন জিনিসগুলো আমাদের ফোকাস করা উচিত, কিভাবে পড়া উচিত। আর সেই ক্লাসটা পার করে এসে আজকে আমরা দ্বিতীয় ক্লাসে এসেছি। এই ক্লাসে আমরা দেখব যে ভারতীয় সংবিধানের যেগুলো গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আর্টিকেলস, সেগুলো যেগুলো পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তো আজকের এই আলোচ্য বিষয়ে যেই জিনিসগুলো আমি বলবো সেইগুলো তোমরা একটা খাতা পেন নিয়ে বসে একটু নোট করবে। ঠিক আছে? আমি চাই যে তোমরা সবাই একটা করে খাতা পেন নিয়ে বসো এবং আজকে যেই কথাগুলো বলবো সেগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট মনে করবে সেগুলো নোট করতে থাকবে। আর নোট করার ফলে তোমাদের একটা নোটও তৈরি হয়ে যাবে এবং আজকের ক্লাসটাই কি পড়ালাম সেটা পরের দিন কিন্তু রিভিশন করতে তোমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে? তাই কেউ শুধুমাত্র মোবাইল নিয়ে সামনে বসে থাকবে না। একটা খাতা একটা কলম নিয়ে বসো, দিয়ে যেগুলো বলবো সেগুলো নোট করো। কারণ আজকে আর্টিকেল নিয়ে বলবো, সেহেতু আর্টিকেল অনেক বলবো, সেখানে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো লিখে নিলে তার পাশে কি কি বললাম সেগুলো লিখে নিলে অনেকটা মনে থেকে যায়। ঠিক আছে? তাই বাজারে বসে বা ভিড়ের মধ্যে বসে ক্লাস দেখে কোনো লাভ নেই। একটা খাতা নিয়ে বসো। আর যথেষ্ট কন্টেন্ট আমি তৈরি করেছি আজকে তোমাদের জন্য, যেগুলো আমার মনে হয় যে এনাফ। তোমরা যদি এগুলো ফলো করো তাহলে আর্টিকেল থেকে যাই আসুক তোমরা করে দেবে। ঠিক আছে? আর দরকার হলে তোমরা স্ক্রিনশট স্যার, নেবে বা কেউ। হ্যাঁ, বলো বলো। বলছিলাম যে ক্লাসের কিছু আগে যদি আমাদের পিডিএফ দেওয়া হয় তাহলে বেশি বেটার হবে। হ্যাঁ, সেটাও করা যায়, কিন্তু আমি ভাবছি যে আমি যে পিডিএফ গুলো মানে বানাবো সেগুলো ক্লাসের পরে, মানে ক্লাসটা তুমি ভালোভাবে করলে, নোট করলে, ঠিক আছে, তারপরে আমি যে ক্লাসের পিপিটি বানাই বা বা নোটস দিই সেটা আমি পাঠিয়ে দিই। ঠিক আছে? আগের দিনও আমি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে? আর সেই রকম যদি আমি কিছু মনে করি পাঠানো উচিত তাহলে আমি অবশ্যই পাঠিয়ে দেবো। ঠিক আছে? সেটার আর বলার দরকার নেই। মাথাটা মনে হলে বেশি বুঝলে? বেটার হবে আমাদের। আচ্ছা আচ্ছা, বেশ। নেক্সট ক্লাস থেকে এরকমই করব যে টপিক দিয়ে দেবো, পড়ে আসতে বলবো, আর সেই হিসেবে ক্লাস হবে। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ। তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা নোট করবে এবং ক্লাসের শেষে বলবে। আর যদি মনে করো ভুলে যাবে তাহলে মধ্যেখানে বলে দিও, কিন্তু ক্লাসের মধ্যেখানে একটু মানে ডিস্ট্রাকশন হয়ে যায়। ঠিক আছে? তাই জন্য আমি বলবো যে ক্লাসের শেষে বললে ভালো হয়। ঠিক আছে? তো আজকে আমরা ডিসকাস করছি ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ আর্টিকেল বা অনুচ্ছেদ। সেটার জন্য আমি একটা ছোট্ট পিপিটির মতো বানিয়েছি যেটা নিয়ে ডিসকাস করব। তো যেটা আমি বলছিলাম, কেউ একজন পারলে আহ কেউ একজন পারলে স্ক্রিন রেকর্ড করে নিতে পারো। ঠিক আছে? আশিক, আশিক, তুমি আছো? Yes, sir. তো তোমার যদি সম্ভব হয় তাহলে এই ক্লাসটাকে স্ক্রিন রেকর্ড করে রেখো, ইন ফিউচারে দরকার হলে আমি চাইবো। ঠিক আছে? Okay, sir. আর আহ, হুম, আর আর তাছাড়া আমি পিডিএফ পাঠিয়ে দেবো ক্লাসে, অবশ্য অসুবিধা নেই। ঠিক আছে? তো ক্লাস শুরু করছি, তাই জন্য প্রেজেন্টেশন স্টার্ট করছি। ঠিক আছে? আর প্রেজেন্টেশন স্টার্ট করলে আমার ভিডিওটা অফ হয়ে যাবে। আর তোমরা মনোযোগ দিয়ে ভিডিও, যেটা প্রেজেন্টেশনের আর্টিকেল গুলো আমি বলবো সেগুলো খুবই মনোযোগ দিয়ে দেখবে এবং লিখতে থাকবে। কোনো জায়গায় অসুবিধা হলে বুঝতে, মানে স্ক্রিন প্রেজেন্ট করব তাহলে সেখানে যদি কোনো ঝাপসা হয়ে যায়, ব্লারি হয়ে যায়, কথা শোনা যাচ্ছে না, তখন অবশ্যই বলবে। ঠিক আছে? ঠিক আছে, আমি প্রেজেন্ট করছি। তোমরা সবাই মোবাইলটা রোটেট করে নেবে। ঠিক আছে? তাহলে তোমরা ফুল স্ক্রিনে দেখতে পাবে এবং ওটা ক্লিয়ারিটিতে দেখা যায়, সেইভাবে করে নেবে। ওকে স্যার। আর নিজের ভিডিওটা, নিজের প্রোফাইলটাকেও ওই অপশন বাটনে গিয়ে মিনিমাইজ করে নেবে, তাহলে আরো ভালোভাবে দেখতে পাবে। ঠিক আছে?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কে একজন বলো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? পাওয়া যাচ্ছে স্যার। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? জি পাচ্ছি। ওকে, তো সর্বপ্রথম আমি এটা বলতে চাই যে যেহেতু ইম্পর্টেন্ট আর্টিকেলস এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ফান্ডামেন্টাল রাইটস, মানে হচ্ছে মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35 অব্দিতে, মানে 35 অব্দি অনুচ্ছেদে আসে, মানে আছে। এর মধ্যে কারোর যদি কোনো সমস্যা হয়, কোনো মানে ইংলিশ বাংলা কোনো জিনিসে বুঝতে, তাহলে আমাকে জানাবে। রাষ্ট্রবিজ্ঞানের মানে বাংলা ভাষা আর পলিটিক্যাল সায়েন্স মানে ইংলিশে পড়ার মধ্যে অনেক তফাৎ আছে। তাই আমি এটা বলতে চাই যে আর্টিকেল মানে অনুচ্ছেদ, এটা জানো সবাই, কিন্তু এরকম কোনো একটা টার্মিনোলজিতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে তোমরা, ঠিক আছে? তো শুরু করছি। এখানে তুমি দেখো 12 থেকে 35, সবাই স্ক্রিনশটও নিতে পারো এবং যদি পসিবল হয় তাহলে লিখতে থাকো। এই যে এই সেকশনটা আমি যে বলতে চাইছি সেটা হচ্ছে এই সেকশনটা 12 থেকে। এখন এইতে কোশ্চেন আসতেই পারে যে আর্টিকেল কত কত ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস আছে, ঠিক আছে? তাহলে সেখানে আর্টিকেল জিজ্ঞেস করলে 12 থেকে 35, আর পার্ট জিজ্ঞেস করলে পার্ট 3, ঠিক আছে? পার্ট 3, ঠিক আছে? নেক্সট আসো যে মানে আমি খুবই ডেসক্রিপটিভ ইয়েতে যাব না, কারণ ডেসক্রিপটিভ তোমাদের খুব একটা আসবে না। আমি যেগুলো মেন পয়েন্ট সেগুলো ডিসকাস করে চলে যাব, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল রাইটস সংবিধানের মানে নেওয়া হয়েছে ইউএস কনস্টিটিউশন থেকে, মানে আমেরিকান কনস্টিটিউশন থেকে, সংবিধান থেকে, যেটা ইন্সপায়ার হয়েছে বিল অফ রাইটস থেকে। তাই এখানে আমাদের আরেকটা কোশ্চেন হয়ে যায় যে আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে ভারতীয় ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে? যেগুলো কি যেটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। ম্যাগনা কার্টা যদি বলা হয় যে ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা কোন জিনিসকে বলা হয়, তাহলে হবে ফান্ডামেন্টাল রাইটস, মানে হচ্ছে মৌলিক অধিকার, ঠিক আছে? যেহেতু তোমাদের ইংলিশেই কোশ্চেন হবে, সেহেতু আমি ইংলিশেই বেশিরভাগ টার্মিনোলজি ইউজ করছি, যাতে করে তোমরা একটু হলেও ইউজ টু ইট হয়ে যাও, ঠিক আছে? তাই তাই তোমরা একটু কোঅপারেট করবে এবং শেখার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট
নেক্সট যেটা, সেটা হচ্ছে যে আর্টিকেল আমাদের ভারতের সংবিধানে যেটা ফান্ডামেন্টাল রাইট, টোটাল 7টা ছিল, টোটাল 7 আর্টিকেলস, ঠিক আছে? তার মধ্যে 6টা বর্তমানে আছে, যেটা মানে রিমুভ করা হয়েছে। যেটা রিমুভ করা হয়েছে সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। সেটা আর্টিকেল 31 তে মানে 31-এ ছিল, যেটা বর্তমানে আর্টিকেল 300A তে চলে গেছে এবং সেটা একটা লিগ্যাল রাইট হয়ে গেছে। এখন এখানে আরেকটা কোয়েশ্চেন হয়ে যায় যে কত নম্বর সংবিধান সংশোধনীতে বা কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা রাইট টু প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তির অধিকার, যেটা আর্টিকেল 31 ছিল, সেটাকে রিমুভ করা হলো, সেটাকে সরিয়ে দেওয়া হলো। তাহলে এখানে কত নম্বর সংবিধান সংশোধনী? 44তম সংবিধান সংশোধনী, এবং সালটাও জিজ্ঞেস করতে পারে 1978, ঠিক আছে, 1978 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং এটাও জিজ্ঞেস করতে পারে যে বর্তমানে সেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 300A, ঠিক আছে, আর্টিকেল 300A। এগুলো খুবই বেসিক কোশ্চেন, তাই লিখে নাও, ঠিক আছে? তারপরে আসি প্রথম আর্টিকেল থেকে, সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি মানে হচ্ছে মানে সাম্যের অধিকার। সেটা হচ্ছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 অবধি আছে, যেটাকে হাইলাইট করছি আমি। সেটা হচ্ছে আর্টিকেল 14 to 18, ঠিক আছে, সাম্যের অধিকার। এবং আমি পরবর্তীতে আর্টিকেল 14 থেকে নিয়ে 18 অবধি কি কি আছে আমি সেটা পরে ডিসকাস করছি। তারপরে আছে আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22, এটা হচ্ছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম, এখানে 19 থেকে 22 অবধি যে আর্টিকেল গুলো আছে সেখানে রাইট টু ফ্রিডমের ব্যাপারে মানে অধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে হচ্ছে স্বাধীনতার অধিকার। তারপরে আছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, মানে এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে অধিকার, সেটা হচ্ছে আর্টিকেল 23 এবং 24। তারপরে হচ্ছে ফেমাস যেটা রিলিজিয়াস ফ্রিডম, মানে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, মানে হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেটা হচ্ছে 25 থেকে 28। তো এইগুলো একদম ল্যান্ডমার্ক, মানে এগুলো তোমাদেরকে জেনে রাখা উচিত, এবং প্রত্যেকটা আর্টিকেল আমি বলে দেবো এলাবোরেট যে কোন আর্টিকেল কি আছে, জাস্ট ব্রিফ করে, যাতে করে তোমাদের বোরিং মনে না হয়, ঠিক আছে? তারপরে আছে যেটা আমি বললাম যে আর্টিকেল 31 অলরেডি রিমুভ করে দেওয়া হয়েছে সংবিধান থেকে। তারপরে যেটা আর্টিকেল সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, মানে হচ্ছে সংবিধানের প্রতিকারের অধিকার, সেটা হচ্ছে আর্টিকেল 32 কে হার্ট এন্ড সোল বলা হয়েছে সংবিধানের, মানে হচ্ছে হৃদয় এবং আত্মা, হার্ট এন্ড সোল। কোনটা? আর্টিকেল 32, অনুচ্ছেদ 32-কে কেন বলা হয়েছে, আম্বেদকরজি কেন বলেছেন, তার জন্য আমি তোমাদেরকে জাস্ট ব্রিফলি বলে দিচ্ছি। দেখো, যদি আর্টিকেল 14 থেকে মানে টোটালি আর্টিকেল 12 থেকে, এই যে এখানে যদি দেখো আর্টিকেল 12 থেকে 35 অবধি মৌলিক অধিকারে আছে, এবং সেখানে যদি দেখি আর্টিকেল 14 থেকে নিয়ে আর্টিকেল 31, আর্টিকেল 32 অবধি যে আর্টিকেল গুলো আছে, যে অনুচ্ছেদ গুলো আছে, তার ভায়োলেশন যদি হয় বাই চান্স, ধরো যেমন ধরো রাইট টু ইকুয়ালিটি, মানে আর্টিকেল 14-এ ধরো আছে যে সাম্যের অধিকার, হ্যাঁ, তুমি সবার কাছে সমান, প্রত্যেকটা ভারতীয় নাগরিক হচ্ছে সমান, এবং সেক্ষেত্রে যদি কোনো ধরনের এক্সপ্লয়টেশন হয়, মানে ধরো তুমি কোনো একটা জায়গায় গেছো এবং তুমি তোমার ধর্মীয় বা ভাষা বা যে কোনো গ্রাউন্ডে তোমাকে এক্সপ্লয়েট করা হয়েছে, এবং সেটা হলো কি আর্টিকেল 14-এর ভায়োলেশন, আর্টিকেল 14-র কি ভায়োলেশন, মানে হচ্ছে উল্লঙ্ঘন, তাহলে সেক্ষেত্রে তোমাকে অধিকার তো দেওয়া হয়েছে মৌলিক, এবং যদি আর্টিকেল 32 না থাকে, 32 নম্বর আর্টিকেল যদি না থাকে, তাহলে তুমি সুপ্রিম কোর্ট কিভাবে যাবে, যে আমার মানে কোর্টে কিভাবে যাবে তুমি এটা বলতে যে আমার মানে অধিকারের উল্লঙ্ঘন হয়েছে? তাই
যে আর্টিকেল 32 কে বলা হয়েছে সংবিধানের হৃদয় এবং আত্মা, হার্ট এন্ড সোল। এই কারণে বলা হয়েছে কারণ যদি 32 না থাকতো তাহলে আমরা সংবিধানের যে এতগুলো মৌলিক অধিকার আমাদের দেওয়া হয়েছে তার ভায়োলেশন হলে আমরা সুপ্রিম কোর্ট যেতে পারতাম না। তাই জন্য এটাকে বলা হয়েছে হার্ট এন্ড সোল। ঠিক আছে, বোঝা গেল সবার? জি স্যার। তাহলে আমি ব্রিফলি বলে দিলাম যে এইগুলোর জন্য হার্ট এন্ড সোল বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা বেশ। এখন আমি এই আর্টিকেল গুলোই একটু ব্রিফলি বলে দেবো যে 14, 15, 16, 17, 18 এইরকম আর্টিকেল গুলোতে কি কি আছে। ঠিক আছে, একদম এই কারণ তোমাদের এত ডিপলি পড়ার দরকার নেই, কারণ তোমরা পলিটিক্যাল অনার্স করছো না, তোমরা জাস্ট লেভেলে তোমাদেরকে একটা এন্ট্রান্স পেপার দিতে হবে, জাস্ট তাই জন্য তোমরা প্রিপেয়ার করছো নিজেকে। ঠিক আছে, তাই ব্রিফলি বলছি। এইবার দেখো আর্টিকেল 14 মানে 14 নম্বর আর্টিকেল, এই যে এটা 14 নম্বর আর্টিকেলে আছে ইকুয়ালিটি বিফোর ল। ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর ল তার মানে কি? মানে হচ্ছে সাম্যের অধিকার, মানে হচ্ছে প্রত্যেকটা সিটিজেন, প্রত্যেকটা ভারতীয় নাগরিক আইনের সামনে সবাই কিন্তু সমান। বোঝা গেল? তার মানে হচ্ছে যে তুমি একজন ব্যবসায়ী হতে পারো, আমি একজন টিচার হতে পারি, আরেকজন কেউ ব্যবসায়ী হতে পারে, আরেকজন কেউ মানে যা কিছু হতে পারে, তারা কিন্তু সবাই আইনের চোখে সমান, যেটা আর্টিকেল 14 আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মৌলিক অধিকার। আরেকটা জিনিস এখানে মানে বলা উচিত, সেটা হচ্ছে আমি বলছি যে আর্টিকেল যে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে দেওয়া হয়েছে সেগুলোকে মৌলিক এই কারণে বলছে যে মৌলিক মানে হচ্ছে জাস্টিসিয়েবল গ্রাউন্ড। তোমার যদি ভায়োলেশন হয় তাহলে তুমি সুপ্রিম কোর্ট যেতে পারো যে আমার ভায়োলেশন হয়েছে এটা বলতে। তাই জন্য এটাকে মৌলিক বলা হচ্ছে, মানে হচ্ছে তোমার এটা দিতে বাধ্য, স্টেট তোমার এটা দিতে বাধ্য। ইন কেস একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যদি জাতীয় জরুরি অবস্থা জারি হয় তাহলে আর্টিকেল 20 এবং 21 বাদে সব আর্টিকেল গুলোই কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। তার মানে এই নয় যে পুরো ফান্ডামেন্টাল রাইট হচ্ছে তোমার স্যাক্রোসেন্ট কথাটার মানে উল্লেখ আছে। তার মানে হচ্ছে যে এগুলো অ্যাবসলিউট নয়, মানে একদম চিরন্তন এরকম কিন্তু নয়। কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে তোমার জাতীয় জরুরি অবস্থা জারি হয়। ধরো কোনো এক সময় মহামারী দেখা দিয়েছে এবং মহামারী বলবো না, কোনো এক সময় হয়তো মানে অন্য একটা দেশ, এলিয়েন দেশ তোমার দেশের উপরে আক্রমণ করেছে, যখন জরুরি অবস্থা জারি করা হয়েছে তখন প্রত্যেকটা আর্টিকেল কিন্তু তোমার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। মানে তুমি আর সেই আর্টিকেলকে সুপ্রিম কোর্ট গিয়ে দাবি করতে পারবে না, এই কারণে কারণ তখন ওয়ার চলছে, তখন তোমাকে মানে যখন জাতীয় জরুরি অবস্থা জারি হয় তখন তোমাকে মানে সরকার হোক স্টেট হোক তখন তোমাকে ইকুয়ালিটি দিতে পারে না। তাই জন্য এই আর্টিকেল গুলো ইন কেস অফ এমার্জেন্সি ওগুলোকে কি করা হয়, রদ করা হয়। ঠিক আছে, তাই এটাও জেনে রাখা উচিত তোমাদের, তাই বলে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? তারপরে তো আর্টিকেল 15, কারো সমস্যা হলে বলবে, অবশ্যই বললাম, বারবার বলছি। 15 নম্বর আর্টিকেলে বলছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। মানে হচ্ছে 15 নম্বর অনুচ্ছেদ হচ্ছে যে ডিসক্রিমিনেশন বন্ধ করতে হবে। ডিসক্রিমিনেশন মানে বোঝো? কেউ একজন বলো ডিসক্রিমিনেশন মানে কি? বলো বলো, জানা নাই স্যার। কেউ বলো, কেউ জানো? হবে একদম ডিসক্রিমিনেশন মানে হচ্ছে হিন্দিতে যাকে বলে ভেদভাব, মানে হচ্ছে একে অপরকে ডিফারেন্স করা।
যেমন ধরো আমি তোমাকে বলছি যে তুমি হয়তো মানে বাঙালি এবং অন্য কেউ হচ্ছে, এখানে অবশ্য ল্যাঙ্গুয়েজ জিনিসটা মানে মেনশন করা নেই, তবে আমি ধর্মীয় বলছি। কেউ হয়তো তুমি একজন মুসলিম, ঠিক আছে, তুমি একজন মুসলিম হওয়ার কারণে তোমাকে স্টেট বা অন্য কেউ তোমাকে ডিসক্রিমিনেশন করছে। যেমন ধরো তোমার একটা ধরো জব বেরিয়েছে, ঠিক আছে, চাকরির ফর্ম বেরিয়েছে এবং সেখানে তুমি মুসলিম বলে অ্যাপ্লাই করতে পারছো না, বা তুমি হিন্দু বলে অ্যাপ্লাই করতে পারছো না, বা তুমি আহ মানে তোমার তুমি ফিমেল বলে তুমি অ্যাপ্লাই করতে পারছো না, বা তোমার জাতি মানে তথাকথিত জাতি তোমার ছোট বলে তুমি অ্যাপ্লাই করতে পারছো না। মানে এই যে জিনিসগুলো ভারতীয় সমাজে ছিল, তাই জন্য সেইগুলোকে প্রতিরোধ করার জন্য আর্টিকেল 15 নিয়ে আসা হয়েছে। তাই এখানে কারোর যদি ডিসক্রিমিনেশন হয়, কোনো ধরনের শোষণ হয়, কোনো ধরনের ভেদভাব হয়, তাহলে তুমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট যেতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্টিকেল 15, অনুচ্ছেদ 15। ঠিক আছে, তো এই এই আর্টিকেল গুলো, ফান্ডামেন্টাল রাইট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে নেয় যে কোনো পরীক্ষা। তারপরে আছে আর্টিকেল 16, 16 নম্বর আর্টিকেল। 16 নম্বর আর্টিকেলে বলছে যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, মানে হচ্ছে যে যখন জব দেবে সরকার, সেখানে সবার সমান সুযোগ দেওয়া হবে, ঠিক আছে। এমন নয় যে তোমার জন্য এটা ওটা তোমার জন্য। সেখানে হয়তো যারা অন্য এলাকা তাকে তো এই এখানে প্রশ্ন এটা হচ্ছে যে কত নম্বর, মানে ইন হুইচ আর্টিকেল ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন আয়োগ যখন জব বেরোবে তখন সবাই এলিজিবল হবে, সবাই ইকুয়াল হবে, সবাইকে ইকুয়ালি ট্রিট করা হবে। এই জিনিসটা কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 16-তে আছে। সবাইকে সমান চোখে মানে সুযোগ দেওয়া হবে, সমান চোখে দেখা হবে। এখন তোমরা বলবে যে রিজার্ভেশনও তো আছে, যেখানে অল্প নাম্বার পেয়ে এসসি এসটি বা ওবিসি হলে তারা জব পেয়ে যায়, রাইট? কিন্তু ওটা হচ্ছে এক্সেপশন, ঠিক আছে। 16 নম্বর আর্টিকেলেরই সাব ক্লজে এক্সেপশন দেওয়া আছে যে কেউ যদি হিস্টোরিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, মানে ধরো কোনো তথাকথিত নিচু জাত থেকে, যেমন এসসি এসটি বা পিছিয়ে পড়া জাতি থেকে আসছে, তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে কারণ তারা মানে সমাজ থেকে অনেকটা পিছিয়ে গেছে, ঠিক আছে। তাদেরকে আদি যুগে শোষণ করা হয়েছে, তাই জন্য তারা পিছিয়ে গেছে। তোমরা হয়তো পড়বে যে আগে শিক্ষা শুধুমাত্র হিন্দু ব্রাহ্মণদের কাছে, তাই তাই এই ফান্ডামেন্টাল রাইট নিয়ে আসা হয়েছে যাতে করে সবাইকে সমান নজরে দেখা হয় এবং যারা পিছিয়ে পড়া জাতি তাদেরকে আগে নিয়ে আসার জন্য তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়। বোঝা গেল? তো এই 16 নম্বর আর্টিকেলও খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 17 নম্বর আর্টিকেল, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি মানে হচ্ছে অস্পৃশ্যতা। ডক্টর বি আর আম্বেদকরের নাম শুনেছো নিশ্চয়ই। জি শুনেছি। ইয়েস স্যার। ওনার ব্যাপারে একটা দেখবে গল্প, তোমরা হয়তো ছোটবেলায় স্কুলের বইয়ে পড়েছো। উনি যখন স্কুলে পড়তেন তখন ওনার যে জাতি ছিল, উনি মহার জাতি থেকে ছিলেন, মহারাষ্ট্রের। তো উনি যখন স্কুলে পড়তেন তখন ওনার যে স্কুল ছিল সেখানে টিউবওয়েলের ব্যবস্থা, কিন্তু ওনার জন্য জলের জন্য ব্যবস্থা ছিল না, কারণ তারা তথাকথিত নিচু জাত, ঠিক আছে। তারা অস্পৃশ্য মানে যাদেরকে ছোঁয়া যাবে না, যাদেরকে কি করা যাবে না, ছুতে পারবে না, এরকম একটা বিশ্বাস ছিল মানুষের মধ্যে। আর তাই জন্য সবাই কি করতো, নিচু চোখে দেখতো, ঘৃণা করতো, ঠিক আছে। এবং সেই জিনিসটা কিন্তু ডক্টর বি আর আম্বেদকর নিজে ফেস করেছেন। এবং আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম
প্রত্যেকটা তথাকথিত পিছিয়ে পড়া জাতিকে এরকম ফেস করতে হয়েছে। আর সেটার অ্যাবলিশন, সেটার অবসান ঘটানোর জন্যই কিন্তু আর্টিকেল 17 নিয়ে আসা হয়েছে। বোঝা গেল? তো আর্টিকেল 17 খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল। আর্টিকেল 17 হচ্ছে অস্পৃশ্যতার নিপাত করার জন্য, অবসান করার জন্য নিয়ে আসা হয়েছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। ঠিক আছে? তারপরে হচ্ছে আর্টিকেল 18, 18 নম্বর অনুচ্ছেদ। 18 নম্বর অনুচ্ছেদে বলছে যে অ্যাবলিশন অফ টাইটেলস। অ্যাবলিশন অফ টাইটেলস মানে হচ্ছে যে যে টাইটেল গুলো হয় না, আগে যেমন তোমার ছিল মহারাজা, আহ এই রাজপুতানা, ঠিক আছে, এরকম অনেক ইয়ে ছিল, টাইটেল ছিল। ঠিক আছে, ব্রিটিশদের দেওয়া অনেক টাইটেল ছিল। ঠিক আছে, তো এই সব জিনিসগুলোকে অ্যাবলিশ করার জন্য, কারণ কি, কারণ হচ্ছে এখন ভারত হচ্ছে কি একটা স্বাধীন দেশ, এবং এই স্বাধীন দেশে একে অপরকে সমানভাবে দেখতে হলে তোমাদের যে টাইটেল, যেটা আদি টাইটেল ছিল, সেগুলোকে কি করতে হবে, বর্জন করতে হবে। তাই জন্য টাইটেল গুলোকে অ্যাবলিশ করা হলো। এক্সেপ্ট, এখানে এক্সেপ্ট আছে। এক্সেপ্ট কি, একাডেমিক্স এন্ড মিলিটারি বা আদার যেগুলো টাইটেল দেওয়া হয়, যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ, ঠিক আছে, যেমন ধরো মিলিটারিতে কলোনেল হয়, লেফটেন্যান্ট হয়, ঠিক আছে, মেজর হয়, এগুলো এক একটা টাইটেল। ঠিক আছে, এবং একাডেমিক্যালি ক্ষেত্রে তোমার যেমন ডক্টর, নামের আগে ডক্টর লাগাই, ডাক্তারের ডক্টর লাগাই, এগুলো একটা টাইটেল, কিন্তু এগুলো কি আছে, এগুলোর পারমিশন আছে। তাই জন্য বলা হয়েছে যে এক্সেপ্ট একাডেমিক্স এন্ড মিলিটারি র্যাঙ্ক। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা খেয়াল রাখবে। বোঝা গেল? ইয়েস বুঝতে স্যার। পারছো তোমরা? আমি খুবই ফাস্ট যাচ্ছি না তো? না স্যার, ঠিকই আছে। না না স্যার ঠিকই আছে। ওকে, তারপরে আছে রাইট টু ফ্রিডম, মানে হচ্ছে আহ, স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকারে আর্টিকেল 19 থেকে 22 অব্দি আছে। সেখানে 19 নম্বর আর্টিকেল খুবই খুবই জরুরি। 19 নম্বর আর্টিকেল যেটা বলছে যে 6 রকমের অধিকারের গ্যারান্টি দেয়। আর্টিকেল 19 নম্বর অনুচ্ছেদ, যেখানে এই যে আমি ফ্রিলি কথা বলছি, তুমি কথা বলছো, আমরা কথা বলছি, এই এই যে অধিকার, এই অধিকার আমরা পেয়েছি কোথা থেকে? আর্টিকেল 19 থেকে। মানে আমি চাইলেই আমি সরকারের বিরুদ্ধেও কথা বলতে পারি, তুমি বলতে পারো, অ্যাটলিস্ট প্র্যাকটিক্যালি মানে থিওরিটিক্যালি বলতে পারি, রাইট? তো তো এটা হচ্ছে তোমাদের আর্টিকেল 19-এ দেওয়া হয়েছে যে মানে জাস্ট বলে দিচ্ছি, তোমাদের মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, যেমন ধরো 19 নম্বর আর্টিকেল আছে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, মানে হচ্ছে তুমি কথা বলতে পারো, এক্সপ্রেশন করতে পারো। ঠিক আছে, বি নম্বরে আছে ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি লেখা আছে এখানে, উইদাউট আর্মস, মানে হচ্ছে তোমরা যদি হাতিয়ার না নিয়ে তোমরা এক জায়গায় একত্রিত হতে পারো। যেমন ধরো কোনো জায়গায় প্রোটেস্ট হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু এই 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 অনুচ্ছেদ নিয়ে হয়। ঠিক আছে, তো তোমাদের এটা হচ্ছে সাংবিধানিক অধিকার, ঠিক আছে, এক জায়গায় হওয়া। তারপরে হচ্ছে ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন, যেই ট্রেড ইউনিয়ন গুলো দেখবে থাকবে, AITUC, INTUC, ঠিক আছে, বিভিন্ন কৃষক সমাজের, বিভিন্ন স্কুলের স্টাফদের, অন্যান্য যে কোনো হতে পারে, স্টুডেন্টদের হতে পারে, যে এই যে ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন গুলো গঠন হয়, এগুলো ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ঠিক আছে, 19-এর ডি, মানে হচ্ছে যে তুমি ভারতের যে কোনো জায়গায় মুভ করতে পারো। যেমন আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, কিন্তু আমি আলিগড়ে এসে বসে আছি, মুর্শিদাবাদ থেকে আমি আলিগড়ে এসে বসে আছি, এটা আমার কি অধিকার। ঠিক আছে, তাই আমি ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় আমি যেতে পারি, এটা আমার সাংবিধানিক মৌলিক অধিকার। ঠিক আছে, তারপরে আছে ফ্রিডম টু রিসাইড এন্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে হচ্ছে রেসিডেন্স। তুমি হতে পারো ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু তুমি উত্তরপ্রদেশে বা দিল্লিতে গিয়ে জায়গা কিনে তুমি থাকতে পারো। ঠিক আছে, সেখানেও তুমি রেসিডেন্ট হয়ে যেতে পারো। তো এটা তোমার সাংবিধানিক অধিকার। তারপরে হচ্ছে ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন। ঠিক আছে, ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন মানে হচ্ছে তুমি যে কোনো ট্রেড, যে কোনো বিজনেস বা যে কোনো জব করতে পারো, এটা তোমার অধিকার।
ঠিক আছে? তো এই যে এফটা ওমিটেড নাও লেখা আছে, তার মানে হচ্ছে এটা ডিলিট করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ওই যে রাইট টু প্রপার্টি, মানে যে তুমি সম্পত্তি রাখতে পারতে, সেই সম্পত্তির অধিকারটাকে ওমিট করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপরে আসো আর্টিকেল 20। ঠিক আছে, আর্টিকেল 20, আর্টিকেল 20 ঠিক আছে, তার মানে হচ্ছে যে তোমাকে প্রোটেকশন দেওয়া হয়েছে কিছু জায়গায়। ঠিক আছে, কোনো অফেন্স করেছো সেখানে প্রোটেকশন দেওয়া হয়েছে। ঠিক আছে, ইন রেসপেক্ট পার্সোনাল লিবার্টি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। রাইট টু লাইফ মানে হচ্ছে তুমি জীবিত, তোমার আমি যেটা আর্টিকেল 20 এবং 2, ঠিক আছে, এই দুটো আর্টিকেল যদি জরুরি অবস্থাও জারি হয় তবুও তোমাদের কাছে থাকে। তারপরে হচ্ছে আর্টিকেল 22। আর্টিকেল 21 এর ভেতরে অনেক লম্বা লম্বা মেলা প্রভিশনস আছে, যেগুলো তোমাদের জানা দরকার নেই এখন, পরে জেনে নেবে যখন তোমাদের জরুরি হবে। এটা জেনে রাখো যে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, মানে হচ্ছে যে তোমাকে হয়েছে অ্যারেস্টের এবং ডিটেনশনের ক্ষেত্রে। যেমন ধরো তোমাকে পুলিশ যদি মানে ধরে নিয়ে যায়, আছে, তোমাকে ধরে নিয়ে গেলে মানে তোমাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। যদি হাজির না করে জানতে হবে সেখানে ফ্রড আছে, বা সেখানে তুমি কোশ্চেন করতে পারো যে আমাকে ম্যাজিস্ট্রেটের আগে কেন নিয়ে যাওয়া হলো না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আর্টিকেল 22। তারপর হচ্ছে আর্টিকেল 23। আর্টিকেল 23 প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস এন্ড ফোর্সড লেবার। দেখবে আগের যুগে মানুষকে বেগার খাটা বোঝো? বেগার খাটা মানে মানুষকে ধরে নিয়ে গিয়ে সেখানে কাজ করাতো জমিদার বাড়িতে। অনেক আগে স্লেভ সিস্টেম, যেরকম দাস প্রথা, সেখানে কি করতো, মানে কাজ করাতো এবং পয়সা দিত না, বিনা মজুরে কাজ করাতো, সেটাকে বলে ফোর্সড লেবার। এবং প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস মানে হচ্ছে ট্রাফিকিং, অনেক মানুষে বিক্রি করে মানে দিত আগে। হ্যাঁ, তাদেরকে নিজের ইচ্ছা মতো কাজ করাতো, বা অন্যান্য শারীরিক সম্পর্ক মানে করানোর জন্য তাদেরকে নিয়ে যাওয়া হতো। এই মানে প্র্যাকটিস গুলোকে বন্ধ করার জন্য আর্টিকেল 23 নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, 23। ঠিক আছে, তারপর হচ্ছে আর্টিকেল 24, prohibition of employment of children under the age of 14 in factories and mines, মানে হচ্ছে 14 বছর বয়স অবধি যদি কোনো বাচ্চা থাকে, তাকে তোমার ফ্যাক্টরিজ এবং মাইন্স, যেগুলো হেভি ওয়ার্ক আছে, সেখানে মানে কাজ করতে মানে দিতে বারণ আছে, মানে ব্যান আছে। ঠিক আছে, তোমরা দেখবে হয়তো যে 14 বছর বা তার থেকে অনেক ছোট বাচ্চারা অনেক ভারী ভারী সিমেন্টের বস্তা বয়ে নিয়ে যায় অনেক জায়গায়। ঠিক আছে, কারণ তাদের কি বলে, হয়তোবা তাদের আব্বা মা গরিব, ঠিক আছে, বা তাদের খাওয়ানোর পড়ানোর কেউ নেই, বা অন্যান্য অনেক কারণ হতে পারে। তো সেখানে এটা 24 নম্বর আর্টিকেলে এটা কি করা আছে, প্রহিবিশন করা আছে, মানে হচ্ছে বারণ আছে। যদি এরকম কেউ করে তাহলে তার এগেনস্টে কেস হয়ে যাবে। ঠিক আছে, প্রহিবিশন করা আছে মানে বারণ আছে। তারপরে আসো 25 থেকে 28, যেটাকে হচ্ছে বলা হয় রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, মানে হচ্ছে কি ধর্মীয় স্বাধীনতা। 25 নম্বর আর্টিকেলে বলছে ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস এন্ড প্রপাগেশন অফ রিলিজিয়ন, মানে হচ্ছে যে তুমি যে কোনো ধর্ম পালন করতে পারো, এটা তোমার চয়েস। যে কোনো ধর্ম
প্র্যাকটিস করতে পারো এবং সেটাকে তুমি কি করতে পারো, ছড়াতে পারো, তুমি কাউকে বলতে পারো, ধর্মের দাওয়াত দিতে পারো। ঠিক আছে। 26 নম্বর আর্টিকেল বলছে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, মানে হচ্ছে যে তুমি তোমার ধর্মকে ম্যানেজ করার জন্য তুমি হচ্ছে স্বাধীন। যেমন ধরো হয় মাদ্রাসা হয়, মসজিদ হয়, এবং সেগুলোকে কি কি করা হয়, তারা মানে কি করে, ধর্মকে একটা ম্যানেজ করছে। ঠিক আছে। তো সেই জিনিসগুলোকে সংবিধানে দেওয়া হয়েছে, তাই জন্যই তারা করতে পারছে। ঠিক আছে। তারপর হচ্ছে আর্টিকেল 27, ফ্রিডম অ্যাজ টু পে ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজন, মানে হচ্ছে যে মাদ্রাসা মসজিদ বা এখানে যে দানগুলো আসছে বা যেই টাকাগুলো এক জায়গায় হচ্ছে, সেই টাকাগুলো কিন্তু ট্যাক্সেবল নয়, গভর্নমেন্ট সেখানে ট্যাক্স নিতে পারে না। ঠিক আছে। মন্দির হোক, মসজিদ হোক, বা কোনো ট্রাস্ট হোক যেটা ধর্মীয় আছে, সেখানে কি করে, সেখানে যে টাকাটা জমা হয়, যে ডোনেশনটা দিয়ে টাকাটা জমা হয়, সেখানে কিন্তু কোনো ট্যাক্স নিতে পারে না। ঠিক আছে, বোঝা গেল? তার মানে হচ্ছে যে মন্দির বা গুরুদ্বারা বা মসজিদ হোক, সেখানে যে টাকাগুলো জমা পড়ে, সেখানে সেই টাকার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে। তারপরে 28 নম্বরে আসো। 28 নম্বরে বলছে যে ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন, মানে হচ্ছে যে যেটা সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন হবে, মানে হচ্ছে যেখানে শিক্ষা দান করা হবে, সেখানে ধর্মীয় কোনো মানে ইনস্ট্রাকশন, যেমন ধরো নামাজ পড়া, যেমন ধরো পূজা করা, এইগুলো কিন্তু তুমি ইনস্ট্রাকশন দিতে পারো না যতক্ষণ, এখানে অনেক গ্রাউন্ড আছে অবশ্য। যেমন ধরো সরকার যদি ফান্ড করে, পুরো সরকার ফান্ড করছে বা আধা সরকার ফান্ড করছে, সেখানে কিন্তু কোনো ধর্মীয় ইনস্ট্রাকশন ফোর্সফুলি দেওয়া যাবে না। যেমন ধরো নামাজ পড়তে যদি কেউ বলে পূর্বক যে নামাজ পড়ো, বা কেউ হয়তো বললো পূজা করো, সেখানে কিন্তু মানে কেস হয়ে যাবে, মানে ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকারের ভায়োলেশন হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু যদি প্রাইভেট ওন্ড হয়, যেমন ধরো কোনো মাইনরিটি ইনস্টিটিউশন, যেমন একটা মাদ্রাসা, মাদ্রাসা কিন্তু কি একটা মাইনরিটি ইনস্টিটিউশন, যেটা কিন্তু পুরোটাই কিন্তু নিজেরাই চালায়, সেখানে কিন্তু ধর্মীয় ইনস্ট্রাকশন দিতে পারে ভলেন্টিয়ারিলি। ঠিক আছে, সেখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু যদি সরকারি স্কুল হয়, যদি সেখানে আধা সরকারের যদি এডেড থাকে বা পুরো সরকারের থাকে, সেখানে কিন্তু দিতে বারণ আছে। তারপর হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটা আর্টিকেল 29 এবং 30। আর্টিকেল 29-এ বলেছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, মানে হচ্ছে মাইনরিটিস তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের স্ক্রিপচার তারা কি করতে পারে, প্রোটেক্ট করতে পারে, কনজার্ভ করতে পারে। যেমন ধরো মাইনরিটিস ইন টার্মস অফ টু থিংস, এখানে ল্যাঙ্গুয়েজ আর রিলিজিয়ন দুটো জিনিস আসে। ভারতে কিন্তু মাইনরিটি বলতে দুটো জিনিস বোঝায় শুধুমাত্র, কিন্তু ধর্ম নয়। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে তুমি একজন মুসলিম, তাহলে তুমি কিন্তু ধর্মীয় দিক থেকে তুমি একজন সংখ্যালঘু, মানে হচ্ছে মাইনরিটি। কিন্তু তুমি যদি ভারতীয় সংবিধান দেখো, এখানে আরেকটাও টার্মস আছে, সেটা হচ্ছে ভাষা। ভাষাগত দিক থেকেও কিন্তু তুমি মাইনরিটি হতে পারো। যেমন আমি একজন বাঙালি, কিন্তু আমি উত্তরপ্রদেশে বালিগড়ে এসে আমি একটা বাংলা স্কুল খুলতেই পারি, এটা আমার সাংবিধানিক অধিকার। কারণ আর্টিকেল 29 বলছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস। এখানে আরো বড় করে লেখা নেই, সেটা হচ্ছে স্ক্রিপচার্স অ্যান্ড দেয়ার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এরকম ভাবে লেখা আছে। তাহলে লিঙ্গুইস্টিক মাইনরিটিস বা রিলিজিয়াস মাইনরিটিস, তাদের কিন্তু অধিকার আছে, তারা তাদের ল্যাঙ্গুয়েজকে মানে ভাষাকে এবং তাদের কালচারকে প্রোটেক্ট করার জন্য তারা কিন্তু কি করতে পারে, মানে প্রোটেকশন করতে পারে, তাদের 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 সেটার অধিকার আছে। তারপর আর্টিকেল 30, রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ এন্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে হচ্ছে এখানে কিন্তু ডাইরেক্টলি বলছে যে মাইনরিটিস তাদের কি করার আছে, অধিকার দেওয়া হয়েছে, তারা তাদের নিজের কি করতে পারে, একটা এডুকেশনাল ইনস্টিটিউশন খুলতে পারে। যেমন ধরো কেউ খ্রিস্টান, তারা খ্রিস্টান মিশনারি স্কুল খুলতে পারে। কেউ মুসলিম, সে সে কোনো মাদ্রাসা খুলতে পারে, মসজিদ খুলতে পারে। যেমন একজন শিখ, সে সে গুরুদুয়ারা খুলতে পারে। তো এইরকম যে মাইনরিটিস গুলো আছে, তারা তাদের নিজের এডুকেশনাল ইনস্টিটিউশন খোলার তাদের কি আছে,
পারমিশন আছে, তাদের অধিকার আছে। তারপরে আসো লাস্ট যেটা ফান্ডামেন্টাল রাইট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টিকেল 32, যেটাকে আমি আগে বলেছিলাম। এটা কি কি বলেছে আম্বেদকর জি? হার্ট এন্ড সোল অফ দি কনস্টিটিউশন। হার্ট এন্ড সোল, হার্ট এন্ড সোল বলা হয়েছে। আর তার কারণ আমি বলে দিয়েছি আগেই, হ্যাঁ। তার কারণ হচ্ছে একমাত্র আর্টিকেল 32 তোমাকে কি বলা হয়, উপচার, যেটাকে বলে রেমেডি দেয়া হয়, যে ইন কেস অফ ভায়োলেশন অফ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, মানে হচ্ছে এই যে তুমি এতক্ষণ ধরে আমার ইয়েটা শুনলে ক্লাসটা, এই এতগুলো রাইটের মধ্যে কোনো একটা অধিকার যদি তোমার উল্লঙ্ঘন হয়, কেউ ধরো তোমার তোমাকে এই সমস্ত আর্টিকেলের থেকে কোনো একটা আর্টিকেলের তোমার ভায়োলেশন হয়েছে, উল্লঙ্ঘন করেছে, তাহলে তুমি ডাইরেক্টলি আন্ডার আর্টিকেল 32 সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারো। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আর্টিকেল 32। তো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে আর্টিকেল 32 এর মানে মধ্যে 5টা রিটস দেওয়া হয়েছে। 5টা রিটস, সেটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কোয়ারেন্টো। এই যে 5টা রিটের দ্বারাই কিন্তু ইয়ে করা হয়, মানে কার্যকরী হয় এই 32। ঠিক আছে? তো এত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো একটু পড়ে নেবে। বাকি তোমাদের এতটুকু মানে বলে দিচ্ছি যে এতগুলোই মানে যথেষ্ট, ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে এতটুকু লেকচার যথেষ্ট। আর তার পরে যে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো আছে সেগুলো নিয়ে একটু টেনে ডিসকাস করে নিচ্ছি। এই যে আমি জাস্ট তোমাদের বোনাস কোশ্চেনের জন্য জাস্ট এটা দেখিয়েছি। যেমন ধরো এখানে কোশ্চেন আছে, এই কোশ্চেনটা দেখো, হু সেড আর্টিকেল 32 ইজ সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ঠিক আছে, আর তার উত্তর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। বোঝা গেল? তারপরে হচ্ছে এটা জাস্ট একটু ডেসক্রিপটিভ কোশ্চেন। এখানে দেখো, হুইচ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল ডিলস উইথ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি? আর্টিকেল 21। একটু আগে ডিসকাস করেছি কিন্তু এইগুলো, হ্যাঁ। তারপরে কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে ফান্ডামেন্টাল না, ডিপিএসপি কি বুঝতে পারিনি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বুঝতে পারোনি। আশিক আমাকে মনে হয় মেসেজ করেছিল, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, আমি বুঝেছি যে তোমার ডাউট আছে, তাই জন্য আমি মানে ওখানে আনসার দিইনি, যাতে করে সবাইকে একসঙ্গে বলা যায়। সেটা হচ্ছে যে এতক্ষণ আমরা ডিসকাস করলাম, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট মানে হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে, এখন আমরা আসি ফান্ডামেন্টাল ডিউটিস। এখানে কি আমাদের সরি ফান্ডামেন্টাল ডিউটিস বলছি না, এখানে হচ্ছে ডিপিএসপি মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস। সেটা হচ্ছে কি আমাদের সরকারের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো হচ্ছে ডাইরেক্টিভস, একটা উপদেষ্টা বলতে পারো, একটা অ্যাডভাইস টাইপ, যে যখন সরকার কোনো আইন বানাবে তখন এই আর্টিকেল গুলো দেখে হেল্প নিতে পারে, অ্যাসিস্ট্যান্স নিতে পারে, যে এইসব জিনিসগুলো আমাদেরকে ধ্যান রাখতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে একটা রাষ্ট্রের প্রতি, একটা সরকারের প্রতি, একটা স্টেটের প্রতি এটা কি এক ধরনের ডাইরেক্টিভস, এক ধরনের কি ডাইরেক্টিভস, ডাইরেকশন দেয় না, যেমন এই কাজটা এইভাবে করো, এই কাজটা ওইভাবে করো। তো এটা হচ্ছে সংবিধান যখন তৈরি হয়, তখন সংবিধান যারা রচনা করছিলেন তাদের কাছে কিছু আইডিয়াস ছিল, যেগুলো পরবর্তীতে এগুলো করা হবে, পরবর্তীতে এগুলো হেল্পে আসবে যখন কোনো আইন কানুন বানানো হবে। আর তার কারণে এইগুলো স্টেটের প্রতি ডাইরেক্টিভস, কিন্তু এইগুলোতে ডিফারেন্স এটাই যে ফান্ডামেন্টাল রাইট মানে হচ্ছে মৌলিক অধিকার যদি উল্লঙ্ঘন হয় তাহলে তুমি সুপ্রিম কোর্ট যেতে পারো আন্ডার আর্টিকেল 32, আর যদি হাইকোর্ট যেতে চাও তাহলে 226। ঠিক আছে, এখানে দুটো কোশ্চেন চলে এলো। সুপ্রিম কোর্ট যেতে পারো 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আর হাইকোর্ট যেতে পারো আর্টিকেল 226, মনে থাকবে, হাইকোর্ট যেতে পারো, হাইকোর্ট
226 মনে থাকবে। এটা হচ্ছে যদি তোমার ভাইলেশন হয় ফান্ডামেন্টাল রাইটের। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস এখানে ডিসকাস করার, যে সেটা হচ্ছে আর্টিকেল 32 যেটা সুপ্রিম কোর্টের কাছে তুমি যেতে পারো, সেটা হচ্ছে শুধুমাত্র মৌলিক অধিকার উল্লঙ্ঘন হলে। আর বাকি যে কোনো অধিকার, লিগ্যাল রাইট, মানে যে কোনো অধিকার যদি তোমার উল্লঙ্ঘন হয় সংবিধানের, সেটার ক্ষেত্রে তুমি হাইকোর্ট অ্যাপ্রোচ করতে পারো। তাই জন্য বলা হয় যে হাইকোর্ট হচ্ছে মোর ওয়াইডার ইন জুরিসডিকশন দেন সুপ্রিম কোর্ট, মানে হচ্ছে সুপ্রিম কোর্টের দায়রা একটু কম। ঠিক আছে, কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে, অবশ্য সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট বডি। ঠিক আছে, কোর্টের ক্ষেত্রে একজন মানে সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট, মানে কি বলে ওটাকে, হাইয়েস্ট আপিল করা যায় যেখানে, এরপরে আর কেউ নেই। কিন্তু তবুও ফান্ডামেন্টাল রাইট এর ক্ষেত্রে শুধুমাত্র এখানে মৌলিক অধিকারের ক্ষেত্রে সে রিট জারি করতে পারে বা শুনানি করতে পারে, কিন্তু হাইকোর্ট হচ্ছে ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইট, অল দ্য লিগাল রাইটস ক্যান বি হার্ড। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার যে কোনো মৌলিক অধিকার প্লাস যে কোনো অধিকার যদি উল্লঙ্ঘন হয়, তাহলে তুমি আন্ডার আর্টিকেল 226 মানে হচ্ছে 226 তুমি হাইকোর্ট যেতে পারো। ঠিক আছে, জাস্ট চলে এলো তাই বললাম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছিলাম সেটা থেকে ডাইভার্ট হয়ে গেলাম, সেটা হচ্ছে মৌলিক অধিকার যদি উল্লঙ্ঘন হয় তাহলে তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেতে পারো, কিন্তু ডিপিএসপির এরকম কোনো জাস্টিসিয়েবল গ্রাউন্ড নেই যে তোমার, যেমন ধরো এখানে আছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ 50 নম্বর। এটা কি একটা ডাইরেক্টিভ, কিন্তু এটা জরুরি নয় যে এটা মানে স্টেট পূরণ করবে, কারণ স্টেটের কাছে এটা শুধুমাত্র একটা অ্যাডভাইস। ঠিক আছে, এটা যখন আইন হিসাবে পরিণত হয়ে যাবে তখন আলাদা ব্যাপার, কিন্তু এটা স্টেট দেওয়ার জন্য গ্যারেন্টি করছে না। ঠিক আছে, স্টেটের কাছে এটা জাস্ট একটা অ্যাডভাইস। সুতরাং এই আর্টিকেল গুলোর যদি ভাইলেশন হয় তাহলে তুমি সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট যেতে পারো না, কারণ এটা হচ্ছে স্টেটের প্রতি একটা ডাইরেক্টিভ। স্টেট যখন ল বানাবে, যখন আইন বানাবে, তখন এগুলোকে কনসাল্ট করবে। ঠিক আছে, বোঝা গেল? এইগুলো জাস্ট একটা স্ক্রিনশট মেরে নাও। আমি জাস্ট ওভারলি একবার বলে দিচ্ছি আর্টিকেল 39A যেগুলো ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এটা হচ্ছে পার্ট 4 এ আছে। ঠিক আছে, জিজ্ঞেস করতে পারে যে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কত নম্বর পার্টে আছে, তাহলে তোমরা বলবে ওটা কি পার্ট 4 এ আছে। পার্ট 4 এ আছে 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদ, এটা জেনে রাখবে। আর্টিকেল 36 to 51, এই আর্টিকেল গুলো আমার মনে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 36 থেকে 51 মধ্যে, তাই আমি এগুলোকে হাইলাইট করেছি। ঠিক আছে, সেটা হচ্ছে 39A, ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগ্যাল এড, মানে হচ্ছে সবাইকে ইকুয়াল ন্যায় দিতে হবে, সমান ন্যায় বিচার করতে হবে। এবং ফ্রি লিগ্যাল এড মানে হচ্ছে তোমাকে ফ্রি লিগ্যাল এড দেওয়ার জন্য সরকারকে বলা হচ্ছে যে ধরো কেউ হয়তো কেস করলো, ঠিক আছে, এবং কারোর সঙ্গে হয়তো অন্যায় হলো এবং সে কেস করলো, সে যদি মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যায়, তার একটা লয়ারের খরচা অনেক। তাই স্টেটের কাছে এটা অ্যাডভাইস যে মানে ফ্রি লিগ্যাল এড দিতে হবে একজন গরিবকে। তার মানে হচ্ছে গভর্নমেন্ট লয়ার যেগুলো হয় না, সেগুলোকে প্রোভাইড করতে হবে স্টেটকে, যাতে করে কেস সে কিন্তু লড়তে পারে। যেমন ধরো তোমাকে আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, একজন ক্রিমিনাল সে ধরো ক্রাইম করছে, ঠিক আছে, সে ক্রাইম করছে এবং সে হয়তো গরিব, কিন্তু তবুও তার ট্রায়ালের জন্য তার কাছে যদি পয়সা না থাকে, তাহলে স্টেট শুড প্রোভাইড আ লয়ার, মানে হচ্ছে স্টেটকে, রাজ্যকে, মানে রাষ্ট্রকে একটা লয়ার, একটা আইনজীবীকে তাকে কিন্তু প্রোভাইড করা হবে, তাকে দেওয়া হবে যে তুমি এই কেসটা লড়ো তার হয়ে। ঠিক আছে, যদিও ক্রাইম করছে, সে গরিব মানুষ কিন্তু ক্রিমিনাল সে, কিন্তু তবুও তাকে কিন্তু একটা লয়ার দিতে হবে। এটাই হচ্ছে ডিপিএসপি। বোঝা গেল? এটা হচ্ছে 39A তে আছে। তারপর হচ্ছে আর্টিকেল 40, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত।
যেমন ধরো এটা একটা অ্যাডভাইস ছিল এক সময়ে, যে 40 নম্বর আর্টিকেলে, যে গ্রাম্য এলাকায় পঞ্চায়েত থাকতে হবে, পঞ্চায়েতকে আনতে হবে। এটা কি ছিল? একটা অ্যাডভাইস ছিল। কিন্তু সেটা পরবর্তীতে একটা সংবিধান সংশোধনী এনে বানিয়ে দেওয়া হলো। কেউ বলতে পারবো এই সংবিধান সংশোধনী কত সালে এসেছিল, বা কত নম্বর সংবিধান সংশোধনী, বা কোন জিনিসটার কথা আমি বলছি? বলো বলো, কেউ বলো। 73 নম্বর সংবিধান সংশোধনীতে। কত সালে এসেছিল? এটা পারলাম না 1992। স্যার। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, ভেরি গুড। এটা হচ্ছে 73 নম্বর সংবিধান সংশোধনী, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, তোমরা লিখে নেবে 73তম সংবিধান সংশোধনী 1992 সালে এসেছিল। ঠিক আছে, সেখানে এই যে আর্টিকেল 40 কথা বলা হয়েছে যে পঞ্চায়েত গঠিত করতে হবে, এবং সেটার পরবর্তীতে কিন্তু 1992 সালে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, এবং পঞ্চায়েত গঠন করা হয়েছে। আমি সেটা নিয়ে ডিসকাস অলরেডি করেছি, যে 3টে স্তরে পঞ্চায়েত আছে গ্রাম্য এলাকায়। ঠিক আছে, সেটা 73তম সংবিধান সংশোধনীতে 1992 সালে নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে একটা এক্সাম্পল পেয়ে গেলে তোমরা, যে 40 নম্বর আর্টিকেল একটা অ্যাডভাইস ছিল যে ল বানানোর সময় এটা ধ্যান রাখা উচিত, এবং সেটার বাস্তবায়ন কিন্তু আর্টিকেল 243 থেকে 243O তে আছে। কিন্তু তোমার এতটা গভীর আর্টিকেলে যাওয়া উচিত নয়, সেটা হচ্ছে, তাই জন্য আমি জাস্ট বলে দিলাম যে আর্টিকেল 40 থেকে কিন্তু 73তম সংবিধান সংশোধনী নেওয়া হয়েছে, মানে জাস্ট ইন্সপায়ার হয়ে 73তম সংবিধান সংশোধনী নেওয়া হয়েছে। এবং 74তম সংবিধান সংশোধনীও এই কারণে উচিত, মানে মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের জন্য, আর 74তম যেটা সেম ইয়ারে এসছে 1992 সালে, সেটা কিসের জন্য? মিউনিসিপ্যালিটির জন্য। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে তোমরা মানে জানো যে যারা একটু শহর এলাকায় বাস করো তাদের মিউনিসিপ্যালিটি হয়, আর যারা গ্রাম্য এলাকায় বাস করো তাদের গ্রাম পঞ্চায়েত হয়। ঠিক আছে, তাই দুটোর জন্য দুটো সংবিধান সংশোধনী একই সালে এসেছে। ঠিক আছে, চলো আগে মানে বেড়ে দেখতে পাই যে আর্টিকেল 41 রাইট টু ওয়ার্ক, এডুকেশন এন্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস, মানে হচ্ছে ওয়ার্ক দিতে হবে, এডুকেশন প্রোভাইড করতে হবে, এবং পাবলিক অ্যাসিস্ট্যান্স দিতে হবে। আর্টিকেল 41। আর্টিকেল 44 খুবই ইম্পর্টেন্ট, লিখে নেবে। ঠিক আছে, 44 নম্বর আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট এখানের মধ্যে, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এখানে প্রশ্ন আসতে পারে যে ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর আর্টিকেলে আছে। ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড খুবই একটা জনপ্রিয় টপিক, এই কারণে বলছি কারণ উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসার কথা কিছুদিন আগে চলছিল, এবং সবাই তোমরা অবগত আছো, নিউজ পেপার খুললেই দেখতে পাবে যে 1 ইলেকশন 1 ভোট, হ্যাঁ 1 নেশন, এরকম একটা ইয়ে চলে আসছে। এবং এটাও আসছে যে একটা দেশ, একটা কালচার, একটা সংস্কৃতি, এরকম একটা সব সময় একটা কিন্তু ইয়ে আছে, স্লোগান আছে, যেটা কিন্তু সংবিধানে আমাদের অ্যাডভাইস হিসেবে আছে, যেটা হচ্ছে আর্টিকেল 44। ইউনিফর্ম সিভিল কোড মানে এটা বোঝায় যে একটা ইউনিফর্ম, একটা সিঙ্গেল লাইনে একটাই ধরনের কালচার থাকবে। যেমন ধরো একই ধরনের নিয়ম অনুযায়ী বিবাহ হবে, একই ধরনের নিয়ম অনুযায়ী আহ সবকিছু মানুষ কিন্তু বসবাস করবে। আর তার একটা যদি উদাহরণ দেওয়া হয়, যেমন ধরো আমাদের বর্তমান কনস্টিটিউশনে এমন আছে যে মুসলিমদের কিভাবে বিবাহ হবে তার জন্যই মুসলিম ল আছে, মুসলিম পার্সোনাল ল। হিন্দুদের কিভাবে বিয়ে হবে সেটা হচ্ছে হিন্দু ম্যারেজ ল, হিন্দু কোড অফ কন্ডাক্ট। তো এরকম খ্রিস্টিয়ানদের বলো, শিখদের বলো, আলাদা আলাদা আছে। তো সব ধর্মতে কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে এক ধরনের। তো ভারতীয় সংবিধানে এই জিনিসটার মেনশন আছে, যে অ্যাডভাইস আছে, যে ভারত পরবর্তীতে ভবিষ্যতে এমন করতে পারে যে একটা ইউনিভার্সাল, একটা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসে, এবং এই সব কালচারকে একত্রিত করে একটা কালচারে নিয়ে আসার, যেটা আই থিঙ্ক ইট ইজ ওয়ে মোর ইম্পসিবল। কারণ ভারতে এত ধরনের সংস্কৃত, এত ধরনের ল্যাঙ্গুয়েজ, ডিস্টিংক্ট কালচার আছে, যেটা পসিবলই নয়। আর যেটা আমার মনে হয়, মানে পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে একটা মাল্টিকালচারাল সোসাইটির জন্য থ্রেট। কারণ
একটা মাল্টিকালচারাল সোসাইটিতে একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, তুমি একটা ল্যাঙ্গুয়েজে বলছো, সাউথ ইন্ডিয়ান আলাদা একটা ল্যাঙ্গুয়েজে বলছে, তাদের কালচার আলাদা, তোমার কালচার আলাদা, এবং কালচারাল ডিফারেন্স হলে অসুবিধাটা কোথায়? তারা তাদের কালচার নিয়ে থাকুক, তুমি তোমার কালচার নিয়ে থাকুক, কিন্তু এটা তো থ্রেট নয়, তাই না? তো এই জিনিসটা জাস্ট একটু ডিসকাস করে দিলাম, আদারওয়াইজ ওকে। আর্টিকেল 45 এ যদি দেখো, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন, হ্যাঁ, তো এটাও ধরো আরেকটা এক্সাম্পল তোমার সামনে চলে এলো, যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা আর্টিকেল 45 এ বলা হয়েছে, এবং এইটার পরিপ্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে ফান্ডামেন্টাল রাইটে, যেটা আমি এখানে ডিসকাস করা উচিত ছিল, আমি জাস্ট লিখতে ভুলে গেছি, আর্টিকেল 21A ক্লজ এ তে রাইট টু এডুকেশন দেওয়া হয়েছে, যেটা পরবর্তীতে সংবিধানে কিন্তু অ্যাড করা হয়েছে সংবিধান সংশোধনীর দ্বারা, ঠিক আছে, যেটা কিন্তু 45 থেকেই ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। সেরকম 48-এ অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যানিমাল হাজবেন্ডারি, এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়। 49-এ প্রোটেকশন অফ মনুমেন্টস, এটা ইম্পর্টেন্ট আছে। 49-এ যেমন ধরো তাজমহল বা অন্যান্য যেগুলো ন্যাশনাল ইম্পর্টেন্স যে প্লেস গুলো আছে বা মনুমেন্টস বিল্ডিংস আছে, সেগুলোকে কিন্তু প্রোটেক্ট করার দায়িত্ব বলবো না, অ্যাডভাইস কিন্তু সংবিধানে দেওয়া হয়েছে 49 নম্বরে। 50 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, মানে হচ্ছে গভর্নমেন্টের হাত থেকে কিন্তু বিচার ব্যবস্থাকে কিন্তু সরাতে হবে, সেপারেশন করতে হবে, সেটা হচ্ছে 50 নম্বরে আছে। কেননা কারণ যদি এক্সিকিউটিভ বা গভর্নমেন্ট বডি যদি জুডিশিয়ারির সঙ্গে ঘুল মিলিয়ে চলে, তাহলে কিন্তু কি হবে, ন্যায় বিচার হবে না, যার কারণে সেপারেশন করা উচিত, সেটা অ্যাডভাইস দেওয়া হয়েছে। মানে হচ্ছে জাজের সঙ্গে সরকারের কোনো লিঙ্ক থাকবে না, জাজ নিজের স্বাধীনতায় নিজের ইন্ডিপেন্ডেন্সি বজায় রেখে কাজ করবে, যার জন্য 50 নম্বরে বলা হয়েছে। তারপর হচ্ছে 51 নম্বর নোট করবে এই কারণ ইম্পর্টেন্ট খুবই। 51 নম্বরটাই বলা হয়েছে যে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, মানে হচ্ছে যে আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষার জন্য প্রমোশন করতে হবে, সেটা হচ্ছে আর্টিকেল 51-তে আছে, সেটা হচ্ছে ডিপিএসপি। তো এই ইম্পর্টেন্ট ডিপিএসপি গুলো জাস্ট আমি ডিসকাস করে নিলাম, ঠিক আছে। খুবই ওভারলোড হয়ে যাচ্ছে না তো আজকে? যদি বলো ওভারলোড হয়ে যাচ্ছে, তাহলে আমি অন্যদিন আবার ক্যারি আউট করব ক্লাসটা। না স্যার, ঠিক আছে স্যার। ওকে, তো আমি জাস্ট কন্টিনিউ করছি। এইটা হচ্ছে পার্ট, আমি আবারও বলছি যে এটা হচ্ছে পার্ট 3। ফান্ডামেন্টাল রাইট কত নম্বর পার্টে আছে বলেছিলাম? পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপরে বললাম ডিপিএসপি পার্ট 4, আর্টিকেল 36 to 51। এইবার আসো আর্টিকেল, ঠিক আছে, এইখানে যেটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি, ডিটা এমন নোংরা করে আমি লিখলাম, ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে। এটা আছে পার্ট 4A, পার্ট 4A, ঠিক আছে, পার্ট 4A। আর আর্টিকেল নাম্বার কত? 51A। মানে একটা সিঙ্গেল আর্টিকেলেই কিন্তু এই পুরো 10টা প্রভিশন, 11টা প্রভিশন আছে, যেটা হচ্ছে মৌলিক দায়িত্ব। মৌলিক দায়িত্বগুলো আমি জাস্ট বলছি না, মানে খুবই সময় নিয়ে নেবে, নাহলে আমি বলে দিচ্ছি একটা একটা করে। সেটা হচ্ছে টু অ্যাভয়েড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম। মানে হচ্ছে এগুলো হচ্ছে কি মৌলিক দায়িত্ব। মৌলিক দায়িত্ব একজন ভারতীয় নাগরিককে এই দায়িত্বগুলো পালন করা উচিত, সেটা বলা হয়েছে আর্টিকেল 51 সংবিধানের 4A, মানে 4A আর অনুচ্ছেদ 51A তে। সেটা হচ্ছে ভারতীয় সংবিধানকে এবং ভারতীয় সংবিধানের যে আইডিয়ালস এবং জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত, এগুলোকে কি করতে হবে? রেসপেক্ট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একজন ভারতীয়র কাছে দায়িত্ব।
দ্বিতীয় হচ্ছে টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়ালস দ্যাট ইন্সপায়ার্ড দ্য ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম। মানে হচ্ছে ভারতীয় স্বাধীনতার ক্ষেত্রে যে স্ট্রাগলটা রয়েছে তার যে নোবেল আইডিয়াল, যে মানে ভালো ভালো ধারণাগুলো, সেইগুলো কে তোমাকে কি করতে হবে, চেরিশ করতে হবে, সেগুলোকে প্রমোট করতে হবে, চেরিশ করতে হবে। 3 নম্বর হচ্ছে টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সোভারেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। মানে হচ্ছে ভারতকে টুকরো টুকরোই ভেঙে দিলে হবে না, তোমাকে কি করতে হবে, একতা বজায় রাখতে হবে, ভারতের সার্বভৌমিকতাকে কি করতে হবে, রক্ষা করতে হবে। ঠিক আছে, ভারত যে একটা স্বাধীন দেশ, তার সার্বভৌমিকতাকে কিন্তু রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা ভারতীয় নাগরিকের। ঠিক আছে, তারপর হচ্ছে টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস হোয়েন। তার মানে হচ্ছে যে যখন বলা হবে তখন জন্য লড়াই তোমাকে প্রস্তুত থাকতে হবে। কোনো একটা যুদ্ধ চলছে, সেখানে মানে ভারতকে ডাকতে হতেই পারে, হয় তখন সোলজার কম পড়ে যায়, তখন কিন্তু প্রত্যেকটা ভারতীয়র দায়িত্ব যে সেখানে ডাকা, সেখানে ন্যাশনাল সার্ভিস দেওয়া। ঠিক আছে, তারপরে to promote harmony and spirit of common brotherhood amongst all the people of India। মানে হচ্ছে যে প্রত্যেকটা ভারতীয়ের মধ্যে একটা একতা বজায় রাখতে হবে, ভ্রাতৃত্ববোধ নিয়ে আসতে হবে, সবকিছু বাদ দিয়ে, মানে সবকিছু দূরে রেখে। যেমন ধরো ধর্মীয় বা ভাষাগত বা রিজিনাল বা যে কোনো ভাবেই যেগুলো আলাদা আলাদা করা হয় সেগুলোকে দূরে রেখে, সেগুলো মানে এড়িয়ে ভ্রাতৃত্ববোধ বা একতাবোধ নিয়ে আসতে হবে, এবং মহিলাদেরকে কি করতে হবে, রেসপেক্ট করতে হবে। ঠিক আছে, মহিলাদের যে ডেরিভেটিভ, মানে মহিলা against এ অনেক কিছু জিনিস ছিল, যেমন সতী প্রথা ছিল, সেইগুলোকে কি করতে হবে, দূরে সরে যেতে, সেগুলো থেকে সেগুলো ঘটাতে হবে। ঠিক আছে, রোধ করতে হবে। 6 নম্বর হচ্ছে টু ভ্যালিউ and preserve the rich heritage of the country's composite culture। composite culture আমি আবার বললাম যে এক একটা এলাকায় এক এক রকমের কালচার, এক একটা স্টেটের এক একটা কালচার, সেই কম্পোজিট কালচার হচ্ছে আলাদা আলাদা কালচার কি করতে হবে, তোমাকে প্রিজার্ভ করতে হবে এবং ভ্যালু করতে হবে তোমাকে। ঠিক আছে, সংরক্ষণ করতে হবে। তারপর হচ্ছে 7 নম্বর টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেকস, রিভার্স এন্ড ওয়াইল্ড লাইফ and to have compassion for living creatures। মানে হচ্ছে যে তোমাকে কি করতে হবে, সুরক্ষা দিতে হবে। ঠিক আছে, তোমাকে ইমপ্রুভ করতে হবে কোনগুলো, যেগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের জিনিস, যেগুলো হচ্ছে রিভার, হ্যাঁ, নদী, হ্রদ, তোমার জঙ্গল, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ওয়াইল্ড লাইফ মিন্স তোমার বাঘ হোক, হরিণ হোক, এগুলোকেও তোমাকে কি করতে হবে, রক্ষণ করতে হবে। তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু তোমার, ইনক্লুডিং এভরিথিং। ঠিক আছে, তো এইগুলোর দায়িত্ব কিন্তু তোমার। অনেকজন হয় যে কি করে, ঘুরতে যাই, হ্যাঁ, নদীর ধারে ঘুরতে যাই, সেখানে প্যাকেট বোতল যা ইচ্ছা তাই ফেলে চলে আসে। এগুলো কিন্তু তোমাদের উচিত নয়, সেগুলো কি একটা ভারতীয়দের দায়িত্ব, সেটা হচ্ছে সেগুলোকে প্রোটেক্ট করা। ঠিক আছে, সেগুলোকে ইমপ্রুভ, কারণ ভবিষ্যতে তোমাদেরই জন্যই ক্ষতি, তাই জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম এন্ড স্পিরিট অফ ইনকোয়ারি এন্ড রিফর্ম। হচ্ছে তোমাদেরকে হচ্ছে বৈজ্ঞানিক চিন্তাধারা কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে, নিজেকে এবং মানবতাবাদকে তোমাদেরকে কি করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। এমন নয় তুমি কেউ একজন বাবা বা কোনো একজন কবিরাজ কিছু একটা বলে দিল এবং তুমি সেটাকে বিশ্বাস করে নিলে। ঠিক আছে, সেটাই কিন্তু তোমাদের কাজ নয়। একজন ভারতীয় নাগরিক, যে শিক্ষিত নাগরিক হিসেবে তোমাদের কি করতে হবে, একটা বৈজ্ঞানিক মতবাদ, বৈজ্ঞানিক চিন্তাধারা তোমাদেরকে রাখতে হবে এবং মানবতাবাদকে আগিয়ে নিয়ে যেতে হবে। আর স্পিরিট অফ ইনকোয়ারি এন্ড রিফর্ম মানে হচ্ছে সবসময় তোমাদেরকে খুঁজতে হবে যে কিভাবে আমরা একটা বেটার সোসাইটি তৈরি করতে পারি, একটা সমাজকে। ঠিক আছে,
9 নম্বর দায়িত্ব হচ্ছে টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড টু অবজার্ভ ভায়োলেন্স, মানে হচ্ছে পাবলিক প্রপার্টি কে তোমাদেরকে রক্ষা করতে হবে এবং ভায়োলেন্স থেকে দূরে থাকতে হবে। যেমন ধরো অনেক সময় দেখবে যে স্কুল বা হসপিটাল বা যেগুলো মানে পাবলিক এরিয়া, সেখানে কি করে মানুষ মনে করে যে এইগুলো তো সরকারের যাবে, গেলে সরকারের যাবে, তো সেখানে কি করে বেঞ্চ ভেঙে দেয়, কেউ হয়তো ফ্যান ভেঙে দেয়, কেউ হয়তো সিসিটিভি ক্যামেরা ভেঙে দিল। এইগুলো হচ্ছে পাবলিক প্রপার্টি এবং সেগুলোর দায়িত্ব, তোমাদের রক্ষা করার দায়িত্ব হচ্ছে তোমাদের। এবং সেগুলোকে কি করে তোমাদেরকে প্রোটেক্ট করতে হবে সেইটার ব্যাপারে মানে দায়িত্ব দেওয়া হয়েছে। 10 নম্বর হচ্ছে টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স ইন অল স্ফিয়ার্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি so that nation constantly rises to higher level of endeavor and achievement। মানে হচ্ছে যে প্রত্যেকটা সময় তোমাদেরকে মানে প্রত্যেকটা জায়গা থেকে কি করতে হবে, মানে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি হোক বা কালেকটিভ অ্যাক্টিভিটি হোক, মানে হচ্ছে একা বা একত্রে মিলে তোমাদের কি করতে হবে, সব সময় এক্সিলেন্সের দিকে যেতে হবে। ঠিক আছে, এক্সিলেন্স মানে হচ্ছে মানে তোমাদেরকে উন্নতি করতে হবে সব সময়, ঠিক আছে, যাতে করে দেশের জন্য ভালো হয়। আর 11 নম্বর যেটা লাস্ট, যেটা অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে 2002 অ্যাড করা হয়েছে, যেটার ব্যাপারে আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে অধিকার, যেটা 2009 অ্যাড করা হয়েছে। এবং এটা হচ্ছে কি দায়িত্ব, 86তম সংবিধান সংশোধনী 2002 কি করা হয়েছে, বলা হয়েছে যে প্রত্যেকটা বাচ্চা বিটুইন দ্য এজ অফ 6 to 14 ইয়ার্স, মানে হচ্ছে 6 থেকে 14 বছরের বয়স যদি হয়, তাকে পড়ানোর দায়িত্ব হচ্ছে তার ওয়ার্ড মানে হচ্ছে যাদের মা বাবা থাকে না, তাদের একজন গার্জেন থাকে, তাকে বা যে কোনো গার্জেনকে, প্যারেন্টসকে, তাদের কি করতে হবে, 6 থেকে 14 বছরের বয়সের বাচ্চাদের, শিশুদের তাদেরকে ফ্রিতে পড়াতে হবে। ফ্রিতে তো সরকার দিচ্ছেই, তো সেটার পড়ানোর দায়িত্ব কিন্তু তার বাবা মায়ের। ঠিক আছে, তো এইগুলো বোনাস কোয়েশ্চেন যেগুলো আমি মানে জাস্ট নিয়েছিলাম। তোমরা জাস্ট দেখো যে অস্পৃশ্যতাকে অ্যাবলিট করার জন্য আর্টিকেল 17, ঠিক আছে, তারপরে বাকিগুলো সবকিছুই ডিসকাস করে নিয়েছি আমি অলরেডি। তো আমি জাস্ট আজকে জন্য ইম্পর্টেন্ট আর্টিকেলস গুলো আমি জাস্ট ডিসকাস করছি না, কারণ আজকে অনেকটাই লম্বা ক্লাস হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তাই আমি আর এটাকে ইয়ে করছি না, মানে ক্লাসটাকে বাড়াচ্ছি না এই কারণে, কারণ অনেকটা ইনফরমেশন হয়ে গেলে ওভারলোড হয়ে যাবে। তাই আমি ক্লাসটাকে এখানেই মানে এন্ড করছি, কিন্তু তার আগে আমি ফিডব্যাক অবশ্যই নেব, কারণ